মাত্রই 5 মাস আগে ঘটে যাওয়া জুলাই অভ্যুত্থানের ম্লান হতে থাকা স্মৃতির দিকে তাকালে বারবার এই বাক্যটাই মনে পড়ে, দি রেড হ্যাজ ব্লেড অ্যাওয়ে। জুলাই আন্দোলন শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন হিসেবে, অথচ গত 16 বছরে আওয়ামী লীগ যেমন বিসিএস এর চূড়ান্ত উত্তীর্ণদের যাচাইয়ের নামে বাদ দিত, জামাত বা বিএনপি ট্যাগ দিয়ে, অন্তর্বর্তী সরকারের সময় 40 এবং 43তম বিসিএস নিয়ে একই রকম অপচর্চা চলছে। 43 ব্যাচ নিয়ে আগেও বলছিলাম যে বিসিএস এর সার্কুলার হয়েছে 2020 সালে, অর্থাৎ পরীক্ষার্থীদের প্রিপারেশন চলেছে 4 বছর ধরে। এর পিছনে তাদের ব্যাপক ইনভেস্টমেন্ট আছে, শ্রম আছে, সময় আছে। তারা তো একটা স্বপ্ন নিয়ে আসে এখানে। অনেকে আছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, যাদের চাকরির উপর তাদের পুরো পরিবারের টিকে থাকা নির্ভর করে। তারা নমিনেশন পাইছে 2023 ডিসেম্বরে। এর মধ্যে অনেকে চাকরিও শুরু করে দিয়েছিলেন। যেহেতু হাসিনার সরকারের সময় এই নমিনেশন আসছিল, অন্তর্বর্তীকালীন সরকার এসে আবার তদন্ত করলো এবং অক্টোবরে ফাইনাল করলো যে যাদের নমিনেশন বহাল আছে তারা নভেম্বরে কাজে যোগ দিতে পারবে। এখন আবার সেটা পিছে দ্বিতীয় দফা তদন্ত হলো, তাতে কি হাতি ঘোড়া বেরোলো আল্লাহ জানেন, কিন্তু কোনো নির্দিষ্ট কারণ দেখানো ছাড়াই বাদ দেওয়া হলো 227 জনকে। শরীফুল হাসানের ফেসবুক স্ট্যাটাসটা একটু পড়ি। কেবল 43 বিসিএস এর 227 নয়, 40তম বিসিএস এর 66 জন শিক্ষানবী সহকারী পুলিশ সুপারের সঙ্গে ভয়াবহ অন্যায় হচ্ছে। প্রায় 15 মাস হয়ে গেল তাদের পাসিং প্যারেড হয়নি। কাউকে অবাক করা সব কারণ দর্শানোর চিঠি দিয়ে বলা হচ্ছে প্রশিক্ষণ চলাকালে তারা ধীরে হেঁটেছেন। দেখেন, 40তম বিসিএস এর 244 জন প্রশাসন ক্যাডারের সহকারী কমিশনার সহ বিভিন্ন ক্যাডারে 1929 জনকে নিয়োগের গেজেট হয়েছিল। অন্য সবাই যোগ দিয়ে চাকরি করছেন, এমনকি প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সহ বাকিরা সর্বশেষ নির্বাচনেও ছিলেন, তাদের চাকরি নিয়ে কোনো সমস্যা নেই। অথচ একই ব্যাচের যারা কিনা সারদায় প্রশিক্ষণে ছিলেন, সেই 66 জনের বিরুদ্ধে নানা সব অভিযোগ দেওয়া হচ্ছে, তারা তো চাকরিই শুরু করেনি। তারপর অভিযোগ, এই 66 জনের মধ্যে যে 25 জনকে ধীরে হাঁটার কথা বলে কারণ দর্শানো হয়েছে, তার মধ্যে 21 জনকে বাদ দেওয়ার সব প্রস্তুতি চূড়ান্ত বলে জানা গেছে। বিষয়টি অত্যন্ত গোপনে করা হচ্ছে। এর আগে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রশিক্ষণরত 3 শতাধিক এসআইকে সারদা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এগুলি সবই অপচর্চা। কোটেশন শেষ। আজকে অর্থাৎ 10 ডিসেম্বর প্রথম আলোতে নাদিম মাহমুদ লিখেছেন, আবার কোটেশন দিই, অবশেষে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 43তম বিসিএস থেকে বাদ পড়া 227 জনে কেউই ফৌজদারি অপরাধে জড়িত না থাকলে সবাই নিয়োগ পাবেন। সপ্তাহখানেক সমালোচনা পর অবশেষে ক্লিন ইমেজ তালাশ করতে গিয়ে সরকারের নিজের ইমেজ কিছুটা হলেও বাড়ল। এটি প্রমাণ করে জনমত নীতিগত সমালোচনা প্রশাসনকে সঠিক পথে এগোতে সহায়তা করছে। তবে যে প্রক্রিয়ায় গোয়েন্দা প্রতিবেদনের উপর ভিত্তি করে তাদের আগে বাদ দেওয়া হয়েছিল এবং এই প্রক্রিয়ার স্বচ্ছতা কতটুকু ছিল তা নিয়ে একটি প্রশ্ন থেকেই যায়। কোটেশন শেষ। আমরা আশা করব এই নিয়ম 40তম বিসিএসের বাদ পড়া সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের একটা মূল লক্ষ্য ছিল ফেসিবাদী ব্যবস্থার বিলোপ, অথচ আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সমন্বয়কের কথাবার্তা ও আচরণেও সেই পতিত স্বৈরাচারের অনুরণনী পাওয়া যাচ্ছে। সম্প্রতি রিফাত রশিদ একটি স্ট্যাটাসে লিখেছিলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে এক সপ্তাহের মধ্যে ফাংশনাল করুন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলব। এর জবাবে কোনো রকম জবাবদিহিতার ধারে দিয়ে না গিয়ে সমন্বয়ক মহাশয় বললেন, আন্দোলন করা লাগবে না, কালকে থেকে তুই দায়িত্ব নে। হাসান রোবায়েত একজন কবি, জুলাই আন্দোলনে তার বহু কবিতার লাইন স্লোগান হিসেবে লেখা হয়েছে দেয়ালে দেয়ালে। তিনি এর প্রতিবাদে নিজের প্রোফাইলে লিখলেন, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতে নাই, অথচ অভিমান আছে। বাহ, শুধু এই দায়িত্ব গান রিপ্লাই দিয়া দায়িত্বে অবহেলার জন্য ইমিডিয়েট তার রিজাইন দেওয়া বা তাকে স্যাক করা উচিত। এর জবাবে সেই ছাত্রলীগ কায়দায় বিভিন্ন নতুন আইডি থেকে কমেন্টে তাকে নাজেল করা হচ্ছে বলে লিখেছেন রোবায়েত। এই হইলাম আমরা। সমন্বয়ক বলেন আর ইন্টারনেট বিপ্লবী বলেন, নিজেদের ভুল স্বীকার করি না, নিজের কাজের দায়িত্ব নিই না, নিজের কাজটুকু ঠিকমতো করার কথা মনে থাকে না, বরং ফেসবুক সোশ্যাল মিডিয়া 5 লাভ 6 লাভ 7 লাভ করে ফেলি বাংলা ভাষা ইংরেজিতে গান গাওয়া এক সেলিব্রিটির বিয়া নিয়ে। কেন? বিয়া কি মানুষ করে না? আর শীতকালে তো আরো বেশি করে, তাইলে? কিন্তু সে তো আগেও একটা বিয়ে করছিল, তো তার আগের বউও আরেকটা বিয়ে করছে, বা খুব ভালো, দুজনের দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে, কিন্তু এরকম আগে হয় নাই। কিন্তু এখনকার বউয়ের সাথে বয়সের ডিফারেন্স, এটা অভিনব। সে সেলিব্রিটি, তার উপর গ্রাউন্ড ব্রেকিং খবর হলো এই মেয়ে অসহ্য স্পর্শ আসিল না, তার পুরান প্রেমিক এখন আইসা কেন্দ্রে ভাষা দিতে দিতে বলতেছে ও কেন আমাকে ছেড়ে গেল। বেটার কথা শুনেই তো বোঝা যায় কেন ছেড়ে গেল। সেলিব্রিটি তার হইতেছে না, এবার সেলিব্রেট কফি লাগবে। আমরা কথায় কথায় ষড়যন্ত্রের গন্ধ পাই। যেমন 5 আগস্টের পর তারেক রহমান দেশে ফিরে গিয়ে মায়ের সাথে দেখা করলে বিষয়টা সুন্দর ও স্বাভাবিক হতো, কিন্তু ঘটনা সেই রকম হইল না। শেষ পর্যন্ত খালেদা জিয়াই লন্ডনে গেলেন। এতে আবার অনেকে খুশিতে বগল বাজাতে শুরু করছেন এই ভেবে যে উনাকেও বোধহয় মাইনাস করা হলো। অনেকেই সুন্দর করে স্ট্যাটাস দিচ্ছে যে আর বোধহয় তাদেরকে দেশে ফেরত দেওয়া যাবে না, ফেরত দেওয়া হবে না। তার উপর আগুনে ঘৃতাহুতির মতন আছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের পুরনো ফেসবুক স্ট্যাটাস। রবীন্দ্রনাথের পরে মনে হয় উনিই একমাত্র ব্যক্তি যিনি সর্ববিষয়ে কিছু না কিছু আগের থেকে লিখে রাখছেন। তিনি সরকারের দায়িত্বে আসার পর আপার এতিম বাহিনী ফেভারিট পাস টাইম হইল বিভিন্ন ইস্যু ধরে উনার আগেকার বাণী চিরন্তনী উদ্ঘাটন করা, অথবা কোনো একটা খোপ বানায়া পিজন হলে বিভিন্ন বিষয়গুলি বিভিন্ন জায়গায় রাখা দেওয়া এবং যখন যেটা লাগে তখন সেটারে বাইর করে নিয়ে আসা।
এই বিষয়ের সাথে মিলাইয়া জনাব আসিফ নজরুলের একটা পোস্ট শেয়ার করে তারা বিমল আনন্দ পাইতেছেন। কোট, গুম বা খুনের ভালো বিকল্প হতে পারে কাউকে সরকারি ঘোষণায় অসুস্থ বানিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া। এ সবই কষ্ট কল্পনা, যার বুদবুদ বড় হইতে হইতে আরো বড় বুদবুদ হয়। শেখ হাসিনার সময় আমরা এরকম দেখছি, একবার ওঠানো হয়েছিল যে তার ক্যান্সার, একদম আওয়ামী লীগের ভিতরে কার নিজস্ব খবর দেওয়া বলা হয়েছিল যে শেখ হাসিনার ক্যান্সার, তিনি বেশি দিন বাঁচবেন না, তিনি এই জন্য জনসমক্ষে আসতেছেন না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আরো বলা হয়েছিল যে তার দুই বোনে মানে শেখ হাসিনা এবং শেখ রেহানা এমন ধুন্ধুমার মারামারি লাগছে, তাদের মুখ দেখা থেকে বন্ধ, এইবার বোধহয় পাওয়ার স্ট্রাগল শুরু হলো। কিন্তু এই সবই আমার ধারণা, সবই ছিল হচ্ছে উইশফুল থিঙ্কিং। এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে এটা আসলে উইশফুল থিঙ্কিং এর চেয়ে বড় কিছু। মানে এইসব ভাবনা চিন্তা দেখলে মনে হয় যে ডুবন্ত লোকেরা না হয় খড়কুটা দিয়ে বেঁচে থাকতে চায়, এরা যে কি ধরতেছে আল্লাহ জানে। যে কোনো সরকার, তারা ইউনূস সরকার হোক বা আর কেউ হোক, যদি মনে করে বিএনপিকে এভাবে মাইনাস করা সম্ভব হবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করতেছে, বোকার স্বর্গে। সেনাপ্রধান শশিক বেগম জিয়াকে দেখতে গেছিলেন, এইটা নিয়েও বিভিন্ন কথা শোনা গেছে। এই ভদ্রতা, এই আদব আমাদের সাধারণ সামাজিকতা, ধর্মের অংশ তো বটেই, সেনাবাহিনীতে এইসব বিষয় আরো বড় ব্যাপার। মানে সাবেক সেনাপ্রধানের স্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া, সস্ত্রীক, সেগুলি সেনাবাহিনীতে চলেই। বেগম জিয়াকে দেখতে যাওয়াটা এই ক্ষেত্রে স্বাভাবিক, কিন্তু বাংলাদেশে কোনো বড় এবং স্বাভাবিক বিষয় সচরাচর ঘটে না। বেগম জিয়া বহুদিন ধরে অসুস্থ, অন্তত 8-10টা সেনাপ্রধান তো এর মধ্যে পারই হয়েছেন, কেউ তো এই স্বাভাবিক কাজটা করেন নাই। ওয়াকারুজ্জামান কেন করলেন? হয়তো অন্য কোথাও বৃষ্টি হয়েছে, এখানে ডুবেছে ঘাস, তা বৃষ্টিটা হইল কোথায়? কোথাও না কোথাও তো হয়েছে, এটা কোথায় হয়েছে? আমাদের কি সাধ্য আছে এই পানির সোর্স খুঁজে বের করার? তা নাই। তাইলে নেক্সট বেস্ট কাজ হইলো যা আমরা করতে পারি তা হলো যুক্তিসঙ্গত অনুমান। আমার ঝাপসা লেন্সে যেমন দেখা যায়, তাতে এইটুকু অন্তত বুঝতে পারি যে এই সাক্ষাৎ একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। কেন? আমার অনুমানের সিন্দুক থেকে যে কটা সম্ভাব্য কারণ আমি বের করতে পারতেছি তার কয়েকটা বলি আপনাদের। এক, নির্বাচন যবেই হোক, এইটা একরকম বোঝা যাচ্ছে যে বিএনপি সরকারের আশা সম্ভাবনায় বেশি। সেক্ষেত্রে আমি যদি জানি আমার নেক্সট বস কে হইতে যাইতেছেন, তার কাছে গিয়ে কি একটু হাজিরা দিয়ে আসবো না? বিগত সেনাপ্রধানের কেউ কেউ তো চাকরি টিকানোর জন্য ইন্ডিয়া পর্যন্ত দৌড় দিছিলেন। আমরা বলতে চাই না যে ওয়াকা সাহেব এই জন্যই গেছেন, কিন্তু এটা একটা কারণ হইতেই পারে, কারণ একটা এটা হইতে পারে। কিন্তু 2 নাম্বার, খালেদা জিয়া বহুদিন ধরে অসুস্থ। সেনাপ্রধান হয়তো সরজমিনে বুঝতে গেছিলেন তার পক্ষে রাষ্ট্র পরিচালনা সম্ভব কিনা। আমরা এতদিন বাইরের থেকে দেখা জানছি, বেগম জিয়া ডাক্তারের ভাষ্য থেকে জানছি, অথবা বিএনপির ভাষ্য থেকে জানছি, কিন্তু আসলে উনি কেমন আছেন, কতটুকু কর্মক্ষম আছেন, হয়তো বিভিন্ন আলাপের মাধ্যমে এইটাই বুঝতে গেছিলেন সেনাপ্রধান। 3 নাম্বার, মানে থার্ড সিনারিও হইতে পারে যে সেনাপ্রধান হয়তো সরাসরি বেগম জিয়ার কাছে সাপোর্ট চাইতে গেছেন। হয়তো জানতে গেছিলেন যে দেশের যে বেহাল অবস্থা, এটা আরেকটু সুস্থি না করে তো নির্বাচন দেওয়া ঠিক হবে না। ইউনূস সাহেব যাই বলেন না কেন, এই অবস্থায় বিএনপি যেন তাকে একটু সাপোর্ট দেয়, বিএনপি থেকে কাউকে জাতীয় সরকারে পাঠানো সম্ভব কিনা, হয়তো সেই বিষয়ে আলাপ করতে গেছিলেন। বিএনপি সমর্থন ছাড়া তো অন্তর্বর্তী সরকার কাজে কর্মে খুব অগ্রসর হতে পারবে না। বিএনপি সরকারের বাইরে থেকে যদি ষড়যন্ত্রের কথা বলতে থাকে, তাহলে সরকার চালানো মুশকিল হয়ে যায়। এমনিতেই শেখ হাসিনার আমলের আমলা এবং পুলিশ ফোর্সের কাছে কোনো কোঅপারেশন পাওয়া যেতেছে না। কাজে বিএনপি যে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিতে চাচ্ছে তা ভিজিবল হতে হবে। সেনাপ্রধান হয়তো এটাও বলতে যাইতে পারেন, সমর্থন চাইতে। 4 নাম্বার হইতে পারে প্রচ্ছন্ন হুমকি। হুমকি শব্দটা একটু হার্শ হইল, কিন্তু এটার আর কেমনে কম এটা বুঝতেছি না, দিকে প্রচ্ছন্ন হুমকি বলে রাখি। অর্থাৎ এইটা বলা যে, মানে সেনাপ্রধানের পক্ষ থেকে এইটা বলা যে বিএনপি যেহেতু সরকারের কথা শুনতেছে না, চাঁদাবাজি হাঙ্গামা সমানতালে চালিয়ে একটা অরাজকতা সৃষ্টি করে দেশ চালনায় ব্যাঘাত করতেছে, তখন সামনে একটাই রাস্তা, সেনাবাহিনীর হস্তক্ষেপ। আবারও সিভিল মিলিটারির সমন্বয়ে অন্য একটা সরকার করতে হবে, এবং এটার দায়িত্বে প্রফেসর ইউনূসের মতন ভালো মানুষ থাকবে না যিনি সবার কথা শোনেন, যিনি মনে করেন যে পৃথিবীতে সবার কথা শোনা সম্ভব। কিন্তু ম্যাডাম, আপনি তো জানেন যে পৃথিবী একটা জঙ্গল, এই পৃথিবীতে একজন শিকারী আর একজন শিকার। ডক্টর ইউনূস মনে করেন জগতের সকল প্রাণী একযোগে খুশি হতে পারে, সুখী থাকতে পারে, তা তো ঠিক না, আসলে তো পারে না, তাই না? কাজে এমন কেউ আসবে ডক্টর ইউনূসের বদলে, যিনি ডক্টর ইউনূসের মতো সদাশয় হবেন না। জুলাই আন্দোলনে এতগুলি মানুষ তো এই জন্য প্রাণ দেয় নাই যে আগের সরকারের মতনই আরেক দলের হাতে দেশ ছেড়ে দিবে। যা চাওয়া হয়েছে তার কিছুই যদি না পাই তাহলে তো হবে না, একটা দাগ তো রেখে যেতে হবে আমাদের। আগেই বলতেছি, এই সব কিছুই কিন্তু আমার অনুমান, মানে একদম অনুমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারভিউ নিয়েছেন নিউজ সম্পাদক নুরুল কবির। এত চমৎকার করে প্রশ্ন করলেন কবির ভাই, অসাধারণ। আর ক্ষমতা শীর্ষ থেকে ডক্টর ইউনূসের উত্তরে বিনয় আমার হৃদয় ছুঁয়ে গেছে। তিনি খোলাখুলি অনেকটা দার্শনিক ভঙ্গিতে সব প্রশ্নের জবাব দিয়েছেন। রাজনীতিবিদরা সাধারণত নিজেকে আড়াল করতে চান, একটা ডিফেন্স শিল্ড তৈরি করতে চান চারপাশে। বিগত 15 বছরে বা তারও আগের কোনো সরকার নিজেদের ভুল বা ব্যর্থতা স্বীকার করেন নাই, অথচ প্রফেসর ইউনূস সরাসরি তার নিজের এবং তার ক্যাবিনেটের অনভিজ্ঞতার কথা স্বীকার করেছেন।
তিনি বলছেন নানা জায়গা থেকে আমরা এসেছি, আমাদের কোনো অভিজ্ঞতা নাই, কাজে ওদের দোষ দেব কি করে, আমাকে দেশ চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে, বিন্দুমাত্র অভিজ্ঞতা নাই, আমি যদি পারি ওরাও পারবে, এটাই আমার ভরসা ছিল। আমার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স আমি আর কি জিজ্ঞেস করবো? এরকম কথা জীবনে শুনছেন? যাই হোক, উনার কোটেশন শেষ হয়, আমি বলি উনার নিজের পারফরমেন্স নিয়ে আমার সন্দেহ, ওদের পারফরমেন্স নিয়ে কি জিজ্ঞেস করব, আমার তো সেই কোয়ালিটি নাই, যেটুকু সাধ্যমতো করি, যদি লেগে যায় তো ভালো, না হলে আমাদের কপাল খারাপ।